আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, একজন মানুষ শারীরিকভাবে যদি সুস্থ থাকেন তাহলেই কিন্তু আমরা তাকে পরিপূর্ণরূপে সুস্থ বলতে পারি না। কারণ একজন মানুষ যখন শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকেন তখনই তিনি পরিপূর্ণ সুস্থতা অনুভব করেন। অর্থাৎ মানসিক স্বাস্থ্য আমাদের সুস্থতার জন্য অপরিহার্য। প্রিয় দর্শক, একজন মানুষ যদি মানসিকভাবে অসুস্থ থাকেন বা অসুবিধায় থাকেন তাহলে তার চিন্তাভাবনা, তার আচরণ, তার আবেগ ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে এবং নেগেটিভ প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় মানসিক রোগ, লক্ষণ এবং তার প্রতিকার। আপনারাও চাইলে আমাদের আজকের এই অনুষ্ঠানটি পরবর্তীতে উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সার্চ করুন ইউটিউবে youtube.com RTV লাইফস্টাইল এই ঠিকানায়। দর্শক, আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আশরাফুল বারী, কনসালটেন্ট সাইকিয়াট্রি, আকিদা হেলথ কেয়ার লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আপনার অনুষ্ঠানে আমাকে আসতে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ RTVকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য, যেটা বাংলাদেশের মানুষের জন্য অনেক হেল্পফুল হবে। জি, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য। প্রথমে আমি এভাবে একটু জানতে চাই যে একজন মানুষ তিনি মানসিকভাবে সুস্থ আছেন কিনা, অথবা মানসিকভাবে তিনি অসুস্থতা অনুভব করছেন কিনা, সাধারণ কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারেন বা কি কি লক্ষণ হওয়া উচিত? খুব সুন্দর একটা প্রশ্ন, এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেকের এটা জানা উচিত। কারণ আমরা যে সমস্যাগুলো মানসিকভাবে এক্সপিরিয়েন্স করি, এটা কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ তার জীবনে কোনো না কোনো সময় গিয়ে এই সিমটমগুলো তারা এক্সপিরিয়েন্স করে। কিন্তু কখন আমরা বলবো যে আসলে সে মানসিকভাবে অসুস্থ, তার তিনটা ক্রাইটেরিয়া। একটা হচ্ছিল যখন তার মানসিক সমস্যাগুলো এই পর্যায়ে চলে যায় যে যেই জায়গাটায় তার ইন্টারপার্সোনাল ফাংশনিং, একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্ক, সেটা এফেক্ট করে। সোশ্যাল ফাংশনিং, আমরা যখন সোশ্যাল একটা কনটেক্সটের মধ্যে থাকি সেই ফাংশনটাকে এফেক্ট হয়। অ্যান্ড অকুপেশনাল ফাংশনিং, তার যে কাজের পেশাগত যে জায়গাটা সেটা এফেক্টেড হয়। এবং এক একটা মানসিক রোগের ক্ষেত্রে এই ডিউরেশনটা ডিফারেন্ট। ধরে নেন আপনি বিষণ্ণতায় ভুগতেছেন, যেখানে ডিপ্রেশন একটা আমাদের সমাজ কিন্তু এখন প্রায় মানুষকে আমরা দেখি, এবং এটা অ্যাওয়ারনেস এত বেড়ে গেছে যে মানুষটা মনে কিছু করে না সাহায্য নেওয়ার জন্য। তা কখন আমরা তাকে হেল্প করব? যখন আপনি এত বিষণ্ণ ফিল করবেন যে তার আপনার সারাটা দিনের প্রায় ম্যাক্সিমাম সময় আপনি বিষণ্ণ থাকবেন, অ্যাটলিস্ট 2 সপ্তাহের জন্য আপনাকে থাকতে হবে। আবার যদি আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডারের কথা চিন্তা করেন, যখন মানুষ সবসময় ওরিড থাকে, অ্যাংশাস থাকে যে আমার সামথিং ব্যাড উইল হ্যাপেন ফর মি, এই সমস্যাটা যদি তার ওভার এ পিরিয়ড অফ 6 মান্থস থাকে, তখন আমরা কিন্তু বলবো যে এটা একটা মানসিক রোগ। সো আসলে প্রথম 3টা ক্রাইটেরিয়া, ইন্টারপার্সোনাল ফাংশনিং আমার এফেক্ট হবে, সোশ্যাল ফাংশনে এফেক্ট হবে, অকুপেশনাল ফাংশনে এফেক্ট হবে ওভার সার্টেন ডিউরেশন অফ টাইম। জি, নির্দিষ্ট সময় পর্যন্ত যদি এটি স্থায়ী হয় তাহলে অবশ্যই তার চিকিৎসা নেওয়া প্রয়োজন বা চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, সেটি আপনি বলতে চেষ্টা করেছেন। কিন্তু আমরা অনেকেই এই বিষয়গুলোকে গুরুত্ব দেই না, বা আমরা অনেক সময় বুঝতে পারি না, বা আমাদের সমাজে এরকম একটি বিষয় আছে যে মানসিক রোগকে বা মানসিক সমস্যাগুলোকে আমরা অনেক সময় অ্যাভয়েড করি। আমরা চিকিৎসকের কাছে সময় মতো যেতে চাই না, আমরা সমস্যাগুলোকে দীর্ঘদিন পুষে রাখি। আসলে এই বিষয়টি নিয়ে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনার মন্তব্য কি বা কি বলতে চান? এটাকে আমি এভাবে বলবো যে আসলে আপনি যদি অন্য রোগগুলোকে দেখেন, সেটা যদি একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, যেখানে আপনি ক্ষতটাকে বাইরে থেকে দেখতে পাচ্ছেন, রক্ত ঝরছে, আপনাকে হাসপাতালে অ্যাডমিট হতে হচ্ছে, আপনি হাড় ভেঙে গেছে সেটাকে ফিক্স করতে হচ্ছে, এবং আপনার যে ওভারঅল যে কর্মক্ষমতা সেটা ইমিডিয়েটলি ড্রপ হচ্ছে। মানসিক সমস্যার ক্ষেত্রে যদি আপনি দেখেন, মোস্ট অফ দ্য টাইম এতে দেখা যায় না, এটা কোনো বাহ্যিক কোনো রূপ নাই, এবং এটার যে ওভারঅল যে ইম্প্যাক্টটা আপনি ইমিডিয়েটলি বুঝতে পারবেন। এটা ধীরে 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 আপনি যখন ইগনোর করবেন, দেন ইট কামস অ্যান্ড অ্যাফেক্টস ইউ। বাট দ্য রিয়ালিটি ইজ, যখন এটা অ্যাফেক্ট করে সেটা কিন্তু একটা কনসিডারেবল টাইম পর্যন্ত অ্যাফেক্ট করে। তো সেক্ষেত্রে একটা এসপেক্ট যে বাহ্যিক লক্ষণ নাই। আরেকটা জিনিস হচ্ছিল যে এই জিনিসটাকে আমরা খুব সহজেই ইগনোর করে যেতে পারি। সেটা আপনি সোশ্যাল স্টিগমার কারণে বলতে পারেন, সেটা আমাদের ওভারঅল দক্ষ যে মানুষগুলো আমাদের অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট হিসেবে আমরা বাংলাদেশের মানুষের জন্য সেবায় নিয়োজিত থাকবো, তার যে ওয়ার্কফোর্স ক্যাপাসিটি এটাও কিন্তু নাই। 18 কোটি মানুষের জন্য বাংলাদেশের 400 এক্সপার্ট ক্লিনিশিয়ান আছে। তাহলে আমাদের ওভারঅল আপনি আমাদের বার্ডেনটা দেখেন,
আমাদের ক্লিনিক্যাল বার্ডেনটা দেখেন, এই জায়গাটায় কিন্তু মানুষের দোরগোড়ায় যদি আপনি পৌঁছে যেতে চান সেই সক্ষমতা কিন্তু নাই। মানুষ যদি না জানে ওয়ার ইয়োর মাইন্ড ডাজেন্ট নো, ইয়োর আইস ক্যানট সি, সো ওই জিনিসগুলোকে মানুষ ইগনোর করে যায় যে না এটা মানে কিছু না, আমি ভালো হয়ে যাব। আপনি চমৎকারভাবেই বলেছেন। আসলে আমাদের এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর দেশে চিকিৎসকের সংখ্যা কম এবং সেই তুলনায় আবার সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা আরও অপ্রতুল। সে কারণেই আসলে মানুষ অনেক সময় বুঝতে পারেন না যে কার কাছে যাব বা কোন চিকিৎসকের কাছে যাব। এবং আপনি আরেকটি কথা বলেছেন যে সাব স্পেশালিটি থাকা উচিত। হয়তো শিশুদের জন্য সাইকিয়াট্রিস্টের সমস্যাগুলো এবং সমাধানের পথগুলো একরকম, অ্যাডাল্টদের জন্য আরেক রকম, সেরকমও হতে পারে। এবং আজকাল আমরা দেখছি যে সুপার স্পেশালিটি বা সাব স্পেশালিটির সংখ্যাও দিনে দিনে বাড়ছে। আমাদের দেশেও নিশ্চয়ই ভবিষ্যতে অবশ্যই অনেক চিকিৎসক তৈরি হবেন। আপনি যদি কোনো মন্তব্য করতে চান। খুবই সুন্দর কোশ্চেন, এবং আমি আসলে অত্যন্ত কৃতজ্ঞ বাংলাদেশের ওভারঅল সাইকিয়াট্রিক ফিল্ডে আমাদের পায়োনিয়ার যারা কাজ করতেছেন, দে হ্যাভ ডান ফিনোমিনাল ওয়ার্ক। এবং আমাদের দেশে কিন্তু মোস্ট অফ দ্য স্পেশালিটি ডেভেলপ হয়ে যাচ্ছে। আপনি জেনারেল সাইকিয়াট্রি যারা ধরে নেন 18 বছর থেকে 65 বছরের যে অ্যাডাল্ট মানুষগুলো, তাদের যে চিকিৎসার জন্য এখানে কিন্তু আমাদের পর্যাপ্ত দক্ষ আপনি ট্রেন্ড ক্লিনিশিয়ান এখন আমাদের দেশে আসে, পোস্ট গ্রাজুয়েট ক্লিনিশিয়ান, এক্সপার্ট ক্লিনিশিয়ান আসে। সিলেট, ময়মনসিংহ, আপনার রাজশাহী, ঢাকা, প্রত্যেক জায়গা থেকে স্পেশালিস্ট আছে। চাইল্ড সাইকিয়াট্রি খুব ইম্পর্টেন্ট। আপনি সুপার স্পেশালিটির কথা যখন আপনি বলতেছেন, সেক্ষেত্রে আমি ইংল্যান্ডে কাজ করি, ওখানে আপনার ক্লিনিক্যাল নিউরোসাইকিয়াট্রি আমরা উপর আমাদের স্পেশালিটি আছে, আলাদা ডিপার্টমেন্ট আছে। আপনার পেরিনেটাল এবং পোস্টনেটাল কেয়ার আছে, যেখানে আপনি মনে করেন যেসব মা প্রেগনেন্সির কারণে মেন্টালি আনওয়েল হয় তাদের জন্য আলাদা ডেডিকেটেড সার্ভিস আছে। আমি শিওর বাংলাদেশেও সেটা অবশ্যই অদূর ভবিষ্যতে আমাদের দেশেও সাব স্পেশালিটি বা সুপার স্পেশালিটি তৈরি হবে। এবং বয়স ভেদে বা গোষ্ঠী ভেদে এরকম বিভিন্ন ক্যাটাগরিতে যাদের আলাদাভাবে কাউন্সেলিং দরকার, আলাদাভাবে চিকিৎসা দরকার, সেই দক্ষতাও আমাদের চিকিৎসকদের মধ্যে অবশ্যই গড়ে উঠবে। ইদানিং আমরা একটু লক্ষ্য করছি যে ট্রানজিশন এক ধরনের, অর্থাৎ আগে যে সকল কমন মানসিক রোগে মানুষ আক্রান্ত হতেন বা মানসিক রোগ বলতে আমরা আগে যেভাবে বুঝতাম, ইদানিং অনেকেই, বিশেষ করে ইয়াং জেনারেশন, অনেক নিত্য নতুন সমস্যায় ভুগে থাকেন। যেটি প্রথমে আপনি একটু বলবার চেষ্টা করছিলেন, সেটি যদি আবার একটু বলেন যে ইয়াং জেনারেশনরা ইদানিং মানসিক কোন কোন ধরনের সমস্যায় বেশি ভুগছেন আসলে, স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভে। কারণ যেখানে আপনার 25 থেকে 45% মানে আপনার পপুলেশন আর নাও ইন দ্য ইয়াং ক্যাটাগরি, ইটস এ হিউজ। সো সেক্ষেত্রে ট্রানজিশনের ক্ষেত্রে আপনি যখন, আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেই, আপনি অটিজম এবং ADHD এটা নিয়ে কিন্তু বাংলাদেশে এখন সোশ্যাল অ্যাওয়ারনেস ফেনোমেনালভাবে হয়ে গেছে, এবং এক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান কাজ করতেছেন, এবং প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে কাজটা হয়েছে, এটা ফেনোমেনাল। কিন্তু এই বাচ্চাগুলোই যখন বড় হচ্ছে, তখন কিন্তু ট্রানজিশনের মাধ্যমে তারা চাইল্ড থেকে অ্যাডাল্টহুড লাইফ স্টেপ ডাউন করে। কেউ দে আর ভেরি লাকি এনাফ যে ADHD-গুলো তারা সিমটমগুলো তারা রিডিউসড হয়, বাট এ লট অফ দেম অ্যাকচুয়ালি মুভড ইনটু অ্যান অ্যাডাল্ট ADHD। সেই বাচ্চাগুলো অথবা সেই মানুষগুলো কিন্তু আর তাদের যে স্পেশালিস্ট যে হেল্পটা পাওয়ার, সেটা আর তারা পায় না। এবং এই বাচ্চাগুলো যখন তাদের জগৎকে, যখন আপনি ধরে নেন প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে, তখন কিন্তু আমাদের দেশে পজিটিভ কি সোশ্যাল সিকিউরিটি, বাবা মার কাছে থাকতেছে, একটা সংসারের মধ্যে থাকতেছে, একটা সাপোর্টিভ স্ট্রাকচার তাদেরকে সামনের দিকে আগিয়ে নেয়। সে অনেক ইম্পালসিভ টাস্কের মধ্যে ইনভলভ হয়ে যায়, সেটা নৈতিক হোক আর অনৈতিক হোক, কিন্তু এটি সে ইচ্ছা করে করতেছে তা কিন্তু না। সে তার অ্যাকশনগুলি এমন যে তার কনসিকুয়েন্সের মধ্যে সে ইনভলভ হয়ে যায়, সে কনসিকুয়েন্সকে চিন্তা না করে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে এটি একটি কনসিকুয়েন্স। ছোটবেলা থেকেই বা শিশুকাল থেকেই যদি একটি শিশু যার ADHD ডেভেলপ করেছে, আপনি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের কথা বলছেন, সেটি পরবর্তীতে বা অ্যাডাল্টহুডে গিয়েও সেটি সমস্যা তৈরি করতে পারে, এবং সেই সকল শিশুদের ক্ষেত্রেই সমস্যাটা আরও বেশি হতে পারে, আপনি সেটি বলতে পারছেন। তো যদি কারো ADHD ডেভেলপ করে, তাহলে কিভাবে আমরা ছোটবেলায় বা শিশুকালে সেটিকে বুঝবো? আমাদের অভিভাবকরা কিভাবে বুঝবেন সেই শিশুগুলোকে? আমরা 3টা ডোমেইনে ভাগ করি। একটা হচ্ছে অ্যাটেনশন, একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, আর হচ্ছে ইম্পালসিভিটি। অ্যাটেনশনের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছিল যে বাচ্চা যখন তার ইনিশিয়াল লাইফ শুরু করে, স্কুল জীবন শুরু করে, তখন যে জায়গাগুলোতে তার অ্যাটেনশন দেওয়ার
কথা, পড়ালেখা, হোমওয়ার্ক করা অথবা ঘরের কোনো একটা কাজ করা, হি উইল ফেস দ্য ডিফিকাল্টি। এবং যখন আপনি ডিফিকাল্টি ফেস করে তখন সে কী করে, ওই সাস্টেইন অ্যাটেনশন যে কাজগুলো আছে তাকে অ্যাভয়েড করতে চায়। হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু দেখবেন যে আমাদের না জানা থাকার কারণে আমরা ওকে মিসজাজ করি যে আসলে ও ইচ্ছা করে এটা করতে চাচ্ছে না, তা কিন্তু না, বাট হিজ ব্রেইন ইজ নট ক্যাপাবল এনাফ টু সাস্টেইন দ্য অ্যাটেনশন। আর একটা যেটা ইজিলি ডিস্ট্রাক্টেবল, আপনি বসে আছেন একটা কাজ করতে, দ্য মাইন্ড ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড, তার মাইন্ড অন্য জায়গায় চলে যাচ্ছে, বিকজ হি হ্যাজ গট লট অফ চ্যানেলস অফ থটস। ইজিলি ডিস্ট্রাক্টেবল কারণে থাকার কারণে সে তার প্রত্যেকটা জিনিসগুলোই হয় অগোছালো, সম্পূর্ণ হয় না, সে একটা জায়গায় সে কনসেন্ট্রেট করতে পারে না। এবং দে টক quite excessively, they continuously, because they have got so much thought in their head, they actually talk quite fast and quite pressured. যদি আপনি hyperactive domain-এ যান তখন এই যে আমি আপনার সঙ্গে বসে কথা বলতেছি, and an adult ADHD person, it will be an extremely difficult task for them to sit down as we are sitting down. They cannot. They feel very restless. More often it is the case যে তারা কিন্তু সারাক্ষণ pacing up করে। এখন এই কাজগুলোকে যখন আপনি একটা সোশ্যাল কনটেক্সটে দেখবেন, অথবা সেই লোকটা যখন কাজ করতেছে, অথবা ইউনিভার্সিটি, কেউ হয়তো বা আমাদের সোশ্যাল কনটেক্সটে বলতে পারে এটা একটা বেয়াদবি, অথবা বলতে পারে যে এই লোকটা কিন্তু স্থির একটা ডেস্কে বসে কাজ করতে পারছেন। আসলে কিন্তু তার প্রবলেম না। এটা যদি আমরা এনভায়রনমেন্টাল ইফেক্টটা আমরা নিয়ে আসি, সেটা আপনি অকুপেশনাল হেলথের ক্ষেত্রেই বলেন যে আমরা অ্যাজ এ এমপ্লয়ার হিসেবে আপনি কী করবেন, অথবা আপনি একজন ইউনিভার্সিটি টিচার হিসেবে ভাবেন যে আমি ছাত্রকে কীভাবে হেল্প করব। ডিভাইড দ্য টাস্ক ইনটু স্মল চাঙ্ক, allow him to go and take a break, ওই ফাংশনটাকে সে ইমপ্রুভ করবে। আপনার কাছে আমরা সামগ্রিক চিত্রটি পেলাম যে কী রকম লক্ষণ প্রকাশ পেতে পারে শিশুকাল থেকেই ADHDর ক্ষেত্রে। আমরা এর ব্যবস্থাপনা সম্পর্কে কিছুটা শুনবো এবং এছাড়াও অন্যান্য মানসিক রোগ সম্পর্কে আমরা কিছুটা শুনবো। ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় মানসিক রোগ, লক্ষণ এবং তার প্রতিকার। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আশরাফুল বারী, মানসিক রোগ বিশেষজ্ঞ, আকিদা হেলথ কেয়ার লিমিটেড। আমরা বিরতির পূর্বে আপনার কাছে শুনছিলাম যে মানসিক রোগগুলো সাধারণত কীভাবে হতে পারে বা কী ধরনের লক্ষণ প্রকাশ পায়, এবং আপনি ADHD সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিয়েছেন। এর ম্যানেজমেন্ট সম্পর্কে, অর্থাৎ যাদের অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার রয়েছে তাদের শিশুকাল থেকেই ম্যানেজমেন্ট বা কীভাবে তাদেরকে আমরা ব্যবস্থাপনা করতে পারি, খুব সংক্ষেপে যদি একটু বলেন। খুব সংক্ষেপে হচ্ছে 3টা ডোমেইনে। একটা হচ্ছে বায়োলজিক্যাল, এবং আই মাস্ট সে দিস ইজ এ ফ্যান্টাস্টিক ট্রিটমেন্ট প্রপোজিশন, মানে আপনি করতে পারেন। সেটা হচ্ছে হলো ব্রেনটা হচ্ছে আন্ডার অ্যাক্টিভ, সেটাকে আমাকে স্টিমুলেট করে আপনি অ্যাক্টিভ করতে হবে, মানে মোর আমাদের যে কেমিক্যালটা বলে ডোপামিন, সেই ডোপামিন সিক্রেশনের ব্যবস্থা করতে হবে, অথবা সেটার এক্সক্রিশনকে আমাদেরকে রিডিউস করতে হবে। সেক্ষেত্রে আমরা মিথাইল ফেনিটেট ইউজ করি, এবং দ্য রেসপন্স ইজ ভেরি গুড যারা রেসপন্স করে। কোনো ক্ষেত্রে নতুন মেডিকেশন আছে, স্পেশালি অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা বলতেছি, তার হচ্ছে ডেক্সামফেটামিন এবং ডেক্সামফেটামিন। এই মেডিকেশনগুলো অ্যাডাল্টদের ক্ষেত্রে অনেক ভালো করে, তাদের কাজের কর্মক্ষমতা বাড়ায়, জীবনের যে 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 হ্যাপিনেসটা সেটা নিয়ে আসে, এবং দে গো ফার, বিকজ ইউজুয়ালি তারা অবশ্যই জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারে। আপনি ঔষধের কথা বললেন, আমরা এর পাশাপাশি যদি সাইকোলজিক্যাল বা পারিবারিকভাবে আমাদের অন্যদের দায়িত্ব কি? সাইকোলজিক্যাল এবং সোশ্যাল, সে রোগটাকে খুব ভালোভাবে জানা এবং আপনাকে কগনিটিভ রিস্ট্রাকচারিং করা, যে আপনার অ্যাটেনশনের কারণে আপনার যে মেমোরি প্রবলেমগুলো হবে, অথবা যে আপনার যে মনে রাখতে কষ্ট হবে, অথবা আপনার হাইপার অ্যাক্টিভ কারণে যে আপনি ডিসঅর্গানাইজড হবেন, এই প্রত্যেকটা জিনিসগুলোকে নোট ডাউন করে তার স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা, যে আমার একটা হ্যান্ডবুক থাকবে, আমি সেখানে নোট লিখে রাখবো। আপনি যখন একটা দিনকে শুরু করতেছেন, দিনে একটা স্কেডিউল থাকবে, সেখানে যেন আপনি ওভার বুকিং না করেন, সেখানে যেন একটা কাজের পরে আপনি একটা কাজকে স্পেস দেন। তো সেই জায়গাটাতে হবে কি, যে আপনার কাজগুলো সম্পূর্ণ হবে, আপনার ফ্রাস্ট্রেশন টলারেন্স কমে যাবে, এবং সোশ্যাল কনটেক্সটে সেটা এমপ্লয়ার হতে পারে, সেটা স্কুলের টিচার হতে পারে, অথবা বাসার লোকরা হতে পারে, তাদেরকে ADHD সম্বন্ধে জানতে হয়।
জানতে হবে এবং সেই অনুযায়ী তাকে হেল্প করতে তাদেরকে হেল্প করতে হবে। তাদের যে ডেফিসিটগুলো আছে সেগুলো কনসিডার করে তাদের সেই ব্যবস্থাগুলো করে দিতে হবে। জি, আপনি চমৎকারভাবেই বলেছেন কিভাবে আমরা ব্যবস্থাপনা করতে পারি এই সমস্ত রোগে যারা ভুগছেন বা লক্ষণ যাদের ক্ষেত্রে প্রকাশিত হচ্ছে। আমরা প্রথমের দিকে একটু অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে কথা বলেছিলাম, আপনি কথা প্রসঙ্গে বলেছেন। আমরা আরেকটি রোগের কথা বা আরেকটি মানসিক সমস্যার কথা, ঠিক রোগ বলবো না, আমরা শুনে থাকি, সেটি হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার বা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। আপনি এই সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন, বিষয়টি আসলে কি বা তাদের ক্ষেত্রে লক্ষণগুলো কিভাবে প্রকাশিত হয়, কিভাবে ম্যানেজ করা যায়? আমাদের সমাজে এই জিনিসটা স্পেশালি আপনি যদি পশ্চিমা দেশগুলোতেও দেখেন, পার্সোনালিটি ডিসঅর্ডার বিকেম এ মোর ডোমিনেটিং মেন্টাল হেলথ ইস্যু নাওয়াডেজ। এবং পার্সোনাল ডিসঅর্ডার, দেয়ার আর সেভারাল টাইপ অফ পার্সোনাল ডিসঅর্ডার, কিন্তু আপনি বর্ডার লাইন বললেন, এটাই সবচেয়ে কমন এবং এটা আমরা মোর সো দেখতে পারতেছি। The term borderline actually itself explain করে জাস্ট এই জিনিসটা কি। borderline মানে হচ্ছিল ইটস নাইদার এ মুড ডিসঅর্ডার nor a psychotic disorder. So মানে the overall illness actually moves from one domain to the other. কেন হয় এবং তার সিমটমগুলো কি হয় এটা একটু খুব সংক্ষেপে বলে দিই। সাধারণত যে মানুষগুলোর ক্ষেত্রে আপনার ফিজিক্যাল এবং সেক্সুয়াল ট্রমা এক্সপোজার থাকে, সেক্ষেত্রে আপনার বর্ডার লাইনে পার্সোনালিটি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। উই অল হ্যাভ পার্সোনা আর দ্য বিল্ডিং ব্লকস অফ হু উই আর। এই আমাদের বিল্ডিং ব্লকগুলোর মধ্যে যদি কোথাও ডিফেক্ট হয় বিকজ অফ আওয়ার ওন এক্সপিরিয়েন্সেস ইন দ্য পাস্ট, দেন ইট বিকাম এ ডিসঅর্ডার। এগেইন একই প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করব। তার যদি সোশ্যাল, অকুপেশনাল এবং ইন্টারপার্সোনাল ফাংশনিং এফেক্ট হয় তাহলে ইট বিকামস এ ডিসঅর্ডার। তো বর্ডারলাইন পার্সোনাল ডিসঅর্ডারের ক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে আমাদের মুড ফ্ল্যাকচুয়েশন হয়, এক্ষেত্রে আমাদের সিগনিফিক্যান্ট ম্যালাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি থাকে। মোস্ট অফ দ্য সময় আপনি দেখবেন যারা বর্ডারলাইন পার্সোনাল ডিসঅর্ডার তারা ইম্পালসিভ অ্যাক্ট করে, মোর তারা সেলফ হার্ম করে উইথ এ ভিউ টু রিলিভ ফ্রম দ্যাট স্ট্রেস, রিলিভ ফ্রম দ্য পেইন দে হ্যাভ। তাদের সেলফ আইডেন্টিটিকে খুঁজে পেতে তাদের কষ্ট হয়। দে ক্যানট ডিফাইন দেমসেলফ বিকজ অফ দ্য এক্সপোজার টু দ্য এক্সপিরিয়েন্সেস দে হ্যাভ। They, more often it is the case, just do a lot of self-blame. এবং by doing the self-harm, they try to punish them or they feel to relax that I want to relieve from the pain that I have. নিজের ক্ষতি করতে চেষ্টা করতে পারে, নিজের কষ্ট দূর করার কোনো ক্ষেত্রে তারা ট্রানজিয়েন্ট সাইকোটিক সিমটমস এক্সপিরিয়েন্স করে। যে কোনো সময় সাইকোটিক সিমটমস মিনস দ্যাট ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়ালি লুজ দ্য রিয়ালিটি ফ্রম দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এবং সেক্ষেত্রে তাদের মোর অফেন তাদের প্যারানয়েড থাকে এবং তারা মনে করে যে আদার পিপল তাদের খারাপ করতেছে, এবং এই এক্সপিরিয়েন্স সবসময় থাকে তা না, ইট চেঞ্জেস। সো দোজ আর দ্য কমন সিমটমস অফ দ্য বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। আপনি যেহেতু বাংলাদেশেও কাজ করছেন এবং তার পাশাপাশি ইউকেতেও কাজ করছেন আমরা যতদূর জেনেছি, তো আপনি যদি একটু বলেন যে মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে আপনি যদি একটু তাদের রোগীর ব্যবস্থাপনা বা আমাদের দেশের রোগীর ব্যবস্থাপনা সম্পর্কে খুব সংক্ষেপে যদি একটু কিছু বলতে চান। আপনি যদি ইউকের চিকিৎসা ব্যবস্থা দেখেন, ইটস ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল অর্গানাইজড অ্যান্ড ওয়েল আর্কিটেক্ট মেন্টাল হেলথ সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। মোস্টলি আমি বলবো যে প্রিভেন্টিভ পার্টে তারা অনেক কাজ করে, সোশ্যাল অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করে, এবং সোশ্যাল যে স্টিগমা সেক্ষেত্রে তাদের ভলান্টারি অর্গানাইজেশনদের কন্ট্রিবিউশনের কারণে সোশ্যাল অনেক ইমপ্রুভড। এবং আমরা যখন পেশেন্ট দেখি কোনো ক্ষেত্রে পেশেন্টগুলো তারা নিজেদের ওই ইলনেস সম্বন্ধে অনেক নলেজ রাখে, দ্যাটস সো ইম্পর্ট্যান্ট। এবং আমাদের ওভারঅল ট্রিটমেন্ট মোডালিটি থাকে হলিস্টিক, অর্থাৎ রোগীরাই রোগ সম্পর্কে শিক্ষিত, সেটি আপনি বলতে চেষ্টা করেছেন। এবং ট্রিটমেন্ট কেয়ারটা হচ্ছিল হলিস্টিক। আমরা সবসময় চিন্তা করি যে রোগী যখন তার বাসা থেকে আমাদের কাছে আসবে, আবার তার বাসায় পৌঁছে যাবে, এই জার্নিটাকে আমরা যেন কমপ্লিট করতে পারি। এবং শুধুমাত্র তার রোগের সিমটমের চিকিৎসা না, সে তার আবার দৈনন্দিন জীবনে ফিরে যেতে পারবে, তার নর্মালিটি ফিরে, এটা আমাদের একটা অবজেক্টিভ থাকে। আপনার কথা আমরা বুঝতে পারলাম। একটি বিষয়ে জানবার চেষ্টা করব, আমাদের সময়ও প্রায় শেষের দিকে। আমাদের দেশে অনেক জনসংখ্যা, অনেকেই বিভিন্ন রকম মানসিক সমস্যায় ভুগছেন এবং সেই তুলনায় আমাদের চিকিৎসকের সংখ্যা অপ্রতুল রয়েছে, মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা। মানুষ কোথায় গিয়ে চিকিৎসা পাবেন, সরকারি এবং বেসরকারি পর্যায়ে মানুষ কোথায় কোথায় গিয়ে মানসিক রোগের চিকিৎসা পেতে পারেন, এই সম্পর্কিত খুব সংক্ষেপে একটু গাইডলাইন যদি বলতেন। আমাদের এই জায়গাতে আসলে আমি মনে করি যে
প্রত্যেকটা স্কুল এবং কলেজেই কিন্তু এখন আমি যেটা দেখতেছি বাংলাদেশের পার্সপেক্টিভে যে সেখানে একজন করে সাইকোলজিস্ট থাকে অথবা সাইকোলজি ট্রেইনড একজন শিক্ষক থাকেন। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্যারেন্টসদের মধ্যেও প্রত্যেকটা স্কুল করার চেষ্টা করে। দ্যাটস এ স্টার্টিং পয়েন্ট যে ইফ ইউ সি সামথিং কনসাল্ট, ইফ ইউ সি সামথিং জাস্ট স্পিক আউট। সেটা স্কুল এবং দ্য আর্লিয়ার ইউ ডু দ্য বেটার ইট ইজ। সেই স্কুলের ক্ষেত্রে করলে খুব ভালো হয়। আপনি আসলে খুশি হবেন যে আমি বাংলাদেশে প্রত্যেক বছরই 3-4 বার করে আসি। বাংলাদেশে যে মেন্টাল হেলথ প্রফেশনাল যে ডেফিসিট, এটাকে চিন্তা করে নিজের মনের যে ক্ষুধা, কারণ আমি কিন্তু বাংলাদেশের মানুষের কন্ট্রিবিউশন ছাড়া কোনোদিন ডাক্তার হতে পারতাম না। ওই গরিব মানুষের কন্ট্রিবিউশনের কারণেই আজকে আমি ডাক্তার হয়ে ইংল্যান্ডে কাজ করতে পারতেছি। সো সেই অব্লিগেশন থেকেই আমি বাংলাদেশে একটা প্রতিষ্ঠান করেছি, তার নাম হচ্ছে আকিদা। আকিদা মানে ট্রাস্ট। আমাদের যে অবজেক্টিভ সেটা হচ্ছে ট্রাস্ট দ্যাট ব্রিংস আস টুগেদার। আমি মনে করি স্পেশালি মানসিক রোগের ক্ষেত্রে একটা ক্লিনিশিয়ানের সঙ্গে একটা রোগীর যে সম্পর্ক, এই অ্যালায়েন্সটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আকিদাকে তৈরি করা, এবং আকিদা একটা স্পেশালিটি বেসড সার্ভিস মানুষকে দিতে চায়, যে বাচ্চাদের জন্য আলাদা সার্ভিস, বয়স্ক যারা বৃদ্ধ আছেন তাদের জন্য আলাদা সার্ভিস, এবং অ্যাডাল্ট পপুলেশনের জন্য আলাদা সার্ভিস থাকবে। এবং কোনো ক্ষেত্রে স্পেশালি সার্ভিস লাইক নিউরোসাইকিয়াট্রি ইজ অলসো অ্যাভেলেবল। এটা আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে এবং আরটিভিকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মানসিক রোগ সম্পর্কে প্রাথমিক বেশ কিছু জ্ঞান লাভ করবার চেষ্টা করেছি। আমরা প্রতিনিয়ত সুস্থ থাকবার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকলেই আমাদের চলবে না, আমাদের মানসিক সমস্যাগুলোকেও অতিক্রম করতে হবে। মানসিক চাপ বা মানসিক রোগ যদি আমরা আক্রান্ত হই, তাহলে যথাসময়ে খুব তড়িৎ গতিতে চিকিৎসার শরণাপন্নও হতে হবে। এই যদি আমাদের মন মানসিকতা হয়, তাহলে অবশ্যই আমরা সকলেই মানসিক রোগ থেকে দূরে থাকতে পারবো। আমাদের আজকের অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আগামী পর্বটি দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।